আজকের একটি খবর দৈনিক বাংলা সংবাদপত্রে সম্পাদকীয় পাতায়, যা অনেকেই পড়েছেন, সেইটার প্রেক্ষিতে আজকে একটি ছোট্ট পরিসরে একটি পর্যবেক্ষণ করার সুযোগ নিলাম। আজকের আলোচনার শিরোনামটা বাংলায় যদি এরকম হয়, চেতনায় বিষ, তাহলে খুব অত্যুক্তি হবে না। আগে তাহলে প্রসঙ্গটি বলি। 2019 থেকে 24 সালের সময়কালে ভারত থেকে যে রপ্তানি হয় এরকম 527টি খাদ্যবস্তু ইউরোপিয়ান ইউনিয়নের খাদ্য নিরাপত্তা নজরদারি দপ্তর তার মধ্যে বিষ খুঁজে পেয়েছে। সেটা হচ্ছে এথিলিন অক্সাইডের মতো রাসায়নিক, যেটা শরীরে ঢুকলে ক্যান্সার পর্যন্ত হয়। সেই খাদ্য তালিকায় কি আছে শুনলে শিহরিত হবেন। বাদাম, তিল, নানা রকম মশলা, ভেষজ সামগ্রী, 400 বেশি এছাড়া বস্তুতেও এই বিষ পাওয়া গেছে। সেই বিষগুলো হচ্ছে সীসা, পারদ, ক্যাডমিয়ামের মতো বিষাক্ত ধাতু, এবং যা যদি খাদ্যবস্তুর মধ্য দিয়ে যায়, কিডনি, স্নায়ুতন্ত্র, মস্তিষ্কের ক্ষতি তো হবেই, মারাত্মকভাবে হজম শক্তি ও সার্বিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। এবং এই তালিকার মধ্যে উল্লেখযোগ্য আরও হচ্ছে যে খাদ্যবস্তুগুলো আমরা খাই, হলুদ গুঁড়ো, চাল, লঙ্কা, কফি থেকে শুরু করে আয়ুর্বেদিক সাপ্লিমেন্ট, রপ্তানি হওয়া অক্টোপাস, স্কুইড, মাংস, ভাবতে পারেন, এবং অনেক কটাতে আবার অর্গানিক মার্কা, এক্সপোর্ট কোয়ালিটি পাশের পরীক্ষায় ভারত থেকে সেটা সগৌরবে ছাড়পত্র পেয়ে চলেছে। এবং এই সার্টিফিকেট কে দেয় শুনুন। দেয় হচ্ছে কেন্দ্রীয় সরকার অধীন ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। আর বিদেশে পাঠানোর ক্ষেত্রে এর ভার রয়েছে এগ্রিকালচার অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি, যেটা কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন। তাহলে ভেবে দেখুন, 140 কোটি মানুষের রোজ পাতে বিষ যাচ্ছে, বিষ। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীরা, প্রাক্তন রাষ্ট্রপতি, এমনকি বাঙালি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় পর্যন্ত বলেছেন যে পৃথিবীতে অন্যতম বৃহত্তর গণতন্ত্র হচ্ছে ভারতবর্ষ। এসব কথা অনেকদিন ধরে শুনি। আর তার আগেই শ্রী অরবিন্দ সাহিত্য, শ্রী অরবিন্দ দর্শন সাথে কম বেশি একটা ইন্টেলেকচুয়াল একটা অ্যাফিনিটি গড়ে উঠেছে পড়ার সুবাদে। তো শ্রী অরবিন্দে পড়ার প্রেক্ষিতে যখন এই সমস্ত কথা শুনি, ভারতের গণতন্ত্রের অকুণ্ঠ প্রশংসা, তখন আমার মনে হয় যারা করেন তাদের কি কনসেপচুয়াল ক্ল্যারিটি আছে? তিনি প্রাক্তন রাষ্ট্রপতি হন, প্রধানমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী হন, নাকি ক্ল্যারিটি থাকা সত্ত্বেও তারা নিজের দেশকে গর্বিত করার জন্য, মানুষের কাছে নিজের দেশকে নিয়ে গর্ব করার জন্য একটা সুপারফ্লুয়াস, একটা কৃত্রিম প্রশংসা করেন? মনে তখন সন্দেহ জাগে। অথচ শ্রী অরবিন্দ বলেছিলেন, যখন ভারতবর্ষের এই স্বাধীনতা, যখন এই গণতান্ত্রিক ধাঁচ গড়ে উঠেছে, তখন শ্রী অরবিন্দ দেহে বলেছিলেন, আমাদের অনেক দিন এই দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হবে, এই পাশ্চাত্যের অনুকরণীয় গণতন্ত্রকে যখন আমরা গ্রহণ করেছি। আমাদের অনেক খেসারত দিতে হবে, খেসারত দিচ্ছি। আমরা গণতন্ত্রে ভোট দিই, সংখ্যাগরিষ্ঠর মানুষ ভোট দিয়ে শাসক দলকে আনে, এবং উপরে ধরে নিচ্ছি কিছু সৎ একনিষ্ঠ দেশসেবকরা
কেউ কেউ প্রশাসক আছেন, কিন্তু যেখানে গোটা দেশ জনসমষ্টি, এক একটা মানুষ এক একটা একক, এবং দেশ গড়ে আসলে মানুষই, চালায়ও মানুষই, এবং সরকারের লক্ষ্য হচ্ছে মানুষের উন্নতি, মানুষের সেবা। কোন মানুষ? মানুষ সম্পর্কে যে কনসেপশন গড়ে তোলা হয়েছে, এমনকি ধর্মের ভিতরেও যে জিনিসটা দেওয়া হয়েছে, এটা একটা সুপারফ্লুয়াস ধারণা। কেন আমরা তো জানি যে মানুষ আসলে মানুষ নয়, মানুষের থিঙ্কিং অ্যানিম্যাল, অ্যানিম্যাল ম্যান, শ্রী অরবিন্দ বলছেন তার হিউম্যান সাইকেল রচনার মধ্যে লিখতে। মানুষ তো পুরোপুরি নয়, সে পশুত্বকে বহন করছে। এমনকি শিক্ষা, এই আধুনিক শিক্ষা, এই পশুত্বকে সে বর্জন করতে প্রত্যক্ষভাবে সাহায্য করে না, পরোক্ষভাবে এই পশুত্বকে অত্যন্ত চাতুর্যের সাথে, বুদ্ধিমত্তার সাথে, যুক্তির সাথে এই পশুত্বকে কি করে সে প্রয়োগ করবে নিজের স্বার্থে, কখনো গোষ্ঠীর স্বার্থে, কখনো রাজনৈতিক স্বার্থে, তার জাজ্জল্য উদাহরণ। সেই জন্য সীমা বলেছিলেন, ইফ ম্যান কনসেন্টস টু বি স্পিরিচুয়ালাইজড, মানুষ যদি আধ্যাত্মিক হতে রাজি হয়, আমাদের মনে হয় তাহলে বোধহয় আমরা আধ্যাত্মিক। আমাদের বলয়ে আধ্যাত্মিকতার মানেটা কি? আধ্যাত্মিকতার মানে কি হচ্ছে কতগুলো বক্তৃতা করলাম, কতগুলো শাস্ত্র উল্লেখ করলাম, কতগুলো কোটেশন করলাম, কতগুলো ভালো রচনা লিখলাম, এবং সেগুলো ভারতবর্ষের আধ্যাত্মিকতাকে কেন্দ্র করেই যে সমস্ত সাহিত্য, সৃষ্টি, শাস্ত্র গড়ে উঠেছে, সেটাই আধ্যাত্মিকতা? না, সেটা অনাধ্যাত্মিক নয়, তার বিষয়বস্তু আধ্যাত্মিক। কিন্তু আমরা যাকে মানসিকভাবে হজম করে, তা গলদঘরণ করে, তা উদ্গীরণ করি, হয় বক্তৃতায়, নয় লেখায়, নয় উপদেশে, আধ্যাত্মিকতা সেখানেও নেই। আধ্যাত্মিকতা রয়েছে প্রতি পরতে পরতে চেতনায়, এবং চেতনার প্রকাশ তার ব্যবহারে, তার কর্মে, তার সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে। সেইখানেই আধ্যাত্মিকতা, সেইখানে আমাদের যত ফাঁকিবাজি। আমরা সমালোচনা করব, তবুও আমরা আমাদের পরিবারের মধ্যে আধ্যাত্মিকতার নিরিখে, সেই পরার্থবাদ আধ্যাত্মিকতার নিরিখে তার প্রতিটি মুহূর্তে তাকে অনুসরণ করার যে শিক্ষা পরিবার থেকেই, তা আমরা নিজেরা কতখানি করি এ প্রশ্ন নিজেদের, এবং কতখানি আমাদের সন্তান সন্ততিদের সেই আবহাওয়ায় বড় করি, সেই পরিবেশে বড় করি, এবং সেই রকম সান্নিধ্যে তাদের গড়ে উঠতে আমরা সাহায্য করি, এ প্রশ্ন আমাদের আজকে করতে হবে। ভক্তের পরিবারের সন্তানদের বলা হয় ক্যারিয়ার তৈরি করতে, ভালো কম্পিটিশনে করতে, তাদের বড়জন নীতি উপদেশ দেওয়া হয়, কিন্তু জীবনের সামনে পরিবারের মধ্যে সেই দৃষ্টান্ত প্রতি পরতে পরতে সহমর্মিতা, সমব্যথী হওয়া, পৃথিবীর প্রতিটি প্রাণীকুলের জন্য সংবেদনশীলতা, প্রেম, সমস্ত কিছুর প্রতি অকুণ্ঠ ভালোবাসা, নিজের অস্তিত্বের সাথে সমগ্র অস্তিত্বের যে নিরবচ্ছিন্ন একটা যোগ, এবং সব ভালো থাকলেই তবে আমি নিজে ভালো থাকতে পারি, আর আমাকে নিজে ভালো থাকতে হলেই আমার সব কিছু যাতে ভালোভাবে গড়ে ওঠে। এ তো ঘরে শত্রু, শত্রু বাইরে নয়। আপনি প্রতিদিন আমরা যে খাদ্য গ্রহণ করছি তা বিষ, এবং এই সেই বিষ যে ফুড সেফটি যে অথরিটি, যাদের কথা একটু আগে উল্লেখ করলাম, তারা অত্যন্ত উচ্চশিক্ষিত বিজ্ঞানী, কেমিস্ট, তাদের মাথায় যে সমস্ত আমলারা আছেন, যারা এগুলোকে নিয়ন্ত্রণ করেন, মনিটরিং করেন, তারাও সাধারণ ঘরের ছেলে মেয়ে নয়, সাধারণ মধ্যমেধা নয়, তারা উচ্চশিক্ষিত এবং সাফল্যের সাথে তাদের এই মস্তিষ্ক চর্চিত যে শিক্ষা, তার সাফল্যের চূড়ায় উঠেছেন, এবং তাদের উপরেও মন্ত্রী পরিষদরা রয়েছে। যদিও মন্ত্রী পরিষদদের কোনো কোয়ালিফিকেশন লাগে না আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটে লড়তে,
এবং তারা ধরে নিচ্ছি তারা দেশের কল্যাণের জন্য তাদের শিক্ষাগত যোগ্যতা যতই কম থাকুক না কেন ধরে নিচ্ছি যে তারা দেশের সেবার জন্য এই প্রশাসনে, এই দলীয় শাসন ব্যবস্থায় তারা অংশগ্রহণ করেন। কিন্তু ভাবের ঘরে চুরি করে লাভ নেই। আমরা তাদের জীবনযাপনের মধ্যে দেখছি দুর্নীতির বহর দেখে আমরা, তাহলে আজকে ভারতবর্ষ গণতন্ত্রের অন্যতম দৃষ্টান্ত। এই গণতান্ত্রিক প্রয়োগ, এই গণতান্ত্রিক আবহাওয়া, এই গণতান্ত্রিক মডেলের শাসন ব্যবস্থা, একটা শাসন ব্যবস্থা, একটা সরকারের সাফল্যের মাপকাঠিটা কি? সেটা একটা উন্নত সভ্যতা, কৃষ্টিসম্পন্ন সভ্যতা গড়ে উঠতে সাহায্য করবে। একটা মানুষ বিশ্বজনীন হয়ে উঠবে তার আচার ব্যবহারে, কথাবার্তায়, চেতনায়, প্রতিটি মুহূর্তে, জীবনযাপনে, এবং সেইটাই তার অনুশীলন। সেখানে ব্যর্থতা আসবে, জন্ম জন্মান্তর ধরে প্রকৃতির যে বয়ে আনা যে জীবন, তার মধ্যে পশুত্ব, সেই পশুত্বকে উজিয়ে যাবার চেষ্টা, নিরন্তর চেষ্টা। গতকালের আমি আর আজকের আমি এক নই, গতকালের আমার অভ্যাস আর আজ, সেইটাই তো অনুশীলন। রাতারাতি কেউ পিওর গোল্ড হতে পারে না, সম্ভব নয়, কিন্তু কোথাও তো একটা অনুশীলন চলবে, কোথাও একটা তার আন্তরিকতার ছাপ থাকবে। নিজেকে লুকোনো যায় না। তথাকথিত ভালো মানুষই দিয়ে এই জগতের কোনো একটা কিছুকে নাড়ানো যাবে না, পরিবর্তন করা যাবে না। নিজে এবং নিজেরা এবং সেই গোষ্ঠীগত একটা পরিবর্তন যদি না ঘটে, তাহলে আমরা একটা চেতনার বিষক্রিয়া, চেতনায় মধ্যে রয়েছে সেই ক্ষুদ্র বুদ্ধি, সেই আসরিক বুদ্ধি, সেই ভেদ বুদ্ধি, এবং সেখানেই রয়েছে বিষ। সেই বিষকে উৎপাটন করতে হবে। না হলে আধ্যাত্মিক কথা বলা, আলোচনা করা, সেমিনার করা, দ্য গ্রেটেস্ট ভিক্টরিজ আর দ্য লিস্ট নয়েজ, শ্রী অরবিন্দ বলছেন, মা বলছেন, শ্রীমা। তো আমরা আমাদের প্রয়োগের মধ্যে, আমরা নিজেরা আমাদের কার্যসিদ্ধির জন্য আমরা দুর্নীতি দেখেও দেখি না। হলো একদিন পরিবর্তন, ভগবান আছেন। আমরা নিজেরাও কখনো ঘুষ দেওয়ার কথা ভাবি বা দেই। তাহলে বুঝুন, নিজেরা যখন নিজেদের জীবনে দৃষ্টান্ত কম বেশি স্থাপন করার অনুশীলন, আমি চূড়ান্ত সাফল্যের কথা বলছি না করছি, আমরা কোন গণতন্ত্রে আছি, কোন আধ্যাত্মিকতার স্বপ্ন দেখছি, কোন আধ্যাত্মিক কর্মকাণ্ডের আমরা অনুগামী হয়েছি বলে দাবি করছি, ভেবে দেখার সময়। কম কথা বলা আর নিজেদেরকে একটু কনসেন্ট্রেট করা, ফোকাস করা, অনেক কাজ ছড়িয়ে ছিটিয়ে বিশ্বজোড়া যেন দায়িত্ব, কিন্তু 1%, 2%, 3% যে একটা ইন্টিগ্রেটেড ওয়ার্ক, ইন্টিগ্রেটেড চিন্তা, সেইটাকে সামনে রাখা, তাকে কেন্দ্র করে একটা দৃষ্টান্ত প্রতিষ্ঠানে, পরিবারে সেই কাজটা তো করতে হবে। না হলে এ চেতনার বিষ উৎপাটন হওয়ার নয়। এবং এই ব্যর্থ গণতন্ত্রের ঢাক পিটিয়ে কোনো লাভ নেই। শ্রী অরবিন্দের কথাই সেই স্মরণ করতে হবে যে এই মেকি গণতন্ত্র। অথচ শ্রী অরবিন্দ ভারতীয় রাষ্ট্রতন্ত্র একটা অধ্যায় লিখেছিলেন, যেটা ফাউন্ডেশনস অফ ইন্ডিয়ান কালচার গ্রন্থখানি শেষের দিকে আপনারা পাবেন। ভারতবর্ষের গণতন্ত্রের ভিত্তি কত মজবুত ছিল, কত আদর্শ ছিল, কত জীবন্ত ছিল। সেই মডেলটাকে ফিরিয়ে আনতে হলে প্রথমত মডেলগত পরিবর্তন, তার আগে আমাদের নিজেদের বুদ্ধিগত, বোধগম্যগত, চেতনাগত আমাদের ক্ল্যারিটি থাকা দরকার। না হলে উপায় নেই। ভেবে দেখার সময়, খুব ছোট ছোট করে ভাবার সময়, খুব বড় করে নয়। একেবারে হাতের তালুর মধ্যে যে জীবনটা আছে, হাতের তালুর মধ্যে, সেইখানে
প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতি ঘন্টায় যে জিনিসগুলো আসছে সেগুলোর উপরে পর্যবেক্ষণ করা, সেগুলোর উপর কাজ করা, সেই ত্রুটিগুলোর উপর জয়লাভ করা, সেই অভ্যাসগুলোর উপর জয়লাভের নিরন্তর চেষ্টা, সেটাই আধ্যাত্মিক হয়ে ওঠার কিন্তু প্রাথমিক পদক্ষেপ, স্টেপিং স্টোনস। নমস্কার।